এবং আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সুযোগ দিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর মতো নিহত হয়ে যাননি। এই বদমাস আপনার এই ফিল্ড মার্শাল ওয়াকার যেই ব্যবস্থা করেছিল, জঙ্গিরা যেই ব্যবস্থা করেছিল, আপনি দেখেন জঙ্গি মাসুদ জামাতের, এই জঙ্গি মাসুদ বলেছে যে আমাদের মানে গণভবনটা খুলেই দেয়া হয়েছিল শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ, যদি শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে কর্ডেলিয়াদের গুরুত্ব দিতেন, যদি তিনি তার রাজনৈতিক জীবনে ওই বড় দুই মেয়েকে, কিং লিয়ারের বড় দুই মেয়েকে গুরুত্ব না দিতেন, তাহলে কিন্তু তাকে রাষ্ট্রটা ছেড়ে যেতে হয় না। এটাতে কোনো আসলে ভুলের কিছু নাই। এগুলো আপনার হাজার বছর ধরে, শত বছর ধরে প্রমাণিত। রাজনীতিবিদরা যারা স্বার্থকন তারা ওই কর্ডেলিয়াকে ভালোবাসেন, আর যারা ব্যর্থ হন তারা কিং লিয়ারের বড় দুই মেয়েকে ভালোবাসেন। সুতরাং চাটুকারিতা, তোষামদিতা, তোষামত, এই জিনিসগুলার ঊর্ধ্বে উঠে রাজনীতিবিদদের দেখতে হবে। তবে শেখ হাসিনা সেই প্রজ্ঞা দেখিয়েছেন, কিন্তু যেটা দেখানোর পরেও রাষ্ট্রটাকে সাপের গর্ত, অর্থাৎ এই রাষ্ট্রটা এখন পর্যন্ত বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এই রাষ্ট্রটাকে ওনারা কুমিরের খাঁচায় আর সাপের খাঁচায় বসে শাসন করেছেন, কিন্তু ওনারা কুমির আর সাপগুলোকে উৎপাটন করেননি। এই উৎপাটন না করার ফলে তারা বঙ্গবন্ধু একটা পরাজয় বরণ করলেন। এই পরাজয়টা কিন্তু সাময়িক। বঙ্গবন্ধুর যে আপনার বাংলাদেশ গঠন, বঙ্গবন্ধুর যে 71 সালের চেতনা আমাদেরকে দিয়ে যাওয়া, সেগুলোর তো কোনো মৃত্যু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতিতে, আপনি যদি রাজনীতিবিদ হিসাবে দেখেন সত্যিকারের, এই দুটো চরিত্রই আছে, বাকি কেউ কিন্তু রাজনীতিবিদ না। আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতিবিদ বলতে পারেন, সোলজার টার্ন ইনটু পলিটিশিয়ান, কিন্তু দেখেন জিয়াউর রহমান, হ্যাঁ উনি মুক্তিযুদ্ধের সময় ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর নামে, সেটাকে আবার ছোট করে দেখা, বড় করে দেখা, এগুলোকে আমার মনে হয় কি প্রজ্ঞার অভাব, হ্যাঁ প্রজ্ঞাহীনতা। কিন্তু যে জিনিসটা দেখতে হবে, জিয়াউর রহমান যদি বাংলাদেশ স্বাধীনও করতেন, সেই স্বাধীনতাটাকে উনি নিজ হাতে খুন করেছেন। নিজ হাতে খুন করেছেন কিভাবে? উনি যেই রাজনীতিটা প্রচলন করলেন, সেই রাজনীতিটা ছিল সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেয়ার। জিয়াউর রহমানকে যদি আমি ফুল ক্রেডিটও দিই, আমি ধরলাম বঙ্গবন্ধু ছিলেনই না, বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটে এই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ স্বাধীনের ব্যবস্থা করেন নাই, এটা জিয়াউর রহমান করেছে। হ্যাঁ, জিয়াউর রহমান করার পরে জিয়াউর রহমান আবার এই যে আপনার যে রাজনীতিটা চালু করলেন, সেটা দিয়ে তো উনি ওইটাকে ধ্বংস করে দিলেন। তো ওই জায়গাটা আসলে কথা বলা দরকার। কিন্তু আমরা যেহেতু বুঝি কম, চিন্তা করি কম, আমরা গালিটা বেশি দেই। আচ্ছা, যে জায়গা আবার আসি, দেখেন ওই বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আসলে কোনো রাজনীতিবিদ ইতিহাসে জায়গা করে নিতে পারবে না, পারার মতো সেই অবস্থা নাই। বঙ্গবন্ধুর যারা সিনিয়র অ্যাসোসিয়েটস ছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, তাদের একটা বিশাল ভূমিকা আছে। এই লোকগুলো কিন্তু দেখেন জীবন দিয়ে প্রমাণ করে গেল যে তারা অন্তত বঙ্গবন্ধুর সাথে তাদের দূরত্ব থাকতে পারে তাজউদ্দিনের, কিন্তু ওই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার সাথে বেইমানি করার মতো লোকগুলো এটা না। তাহলে বঙ্গবন্ধু যদি ওই জিনিসটা, যদি তার রাজনীতিতে যদি মানে কর্ডেলিয়াকে এবং আপনার আমাকে একটা সেকেন্ড সময় দেন, এই দুইটা মেয়ের নাম নিয়ে আসি আজকে কথাটা তুলে নিই। আপনি আমরা দর্শকদেরকেও একটু জানাতে পছন্দ করব। এখানে একজন দর্শক, আমি একটু কমেন্ট করতে থাকি, আপনি বের করুন। পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের লোহা চুরি করেছে ছাত্রদল নেতা, 1 বছরে প্রায় 80 কোটি টাকার লোহা বিক্রি করেছে ছাত্রদলের নেতা। এরা সুযোগ পেলে আপনার আমার বাড়ির নাট বল্টু খুলে বিক্রি করবে। পদ্মা সেতু আমাদের আবেগ ও দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণভোমরা। সে পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে লোহা চুরির মহা উৎসব, দেখা আর কেউ নাই, সুজন মাহমুদ জয়। আপনি লিখেছেন এই কথাটা। হাঙ্গুই, আপনি কি পেয়েছেন নাম? পেয়েছি। হ্যাঁ, বড় মেয়ের নাম ছিল গন্ড্রিল, আর মেজ মেয়ের নাম ছিল রেগান, আর ছোট মেয়ে ছিল কর্ডেলিয়া। এখন বঙ্গবন্ধুর যেই পরিণতি হয়েছে,
এতে বোঝা যায় যে তিনি গন্ড্রেল আর 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 রিগান, এই গন্ড্রেল উচ্চারণটা আমি ভুল যদি না করলে কেউ একটু শুদ্ধ করে দেন, একজন কিন্তু দিয়ে দিল ওই যে আপনার হ্যাঁ, গন্ড্রেল এন্ড রিগান ঠিকই আছে। বঙ্গবন্ধু গন্ড্রেল আর রিগানকে কাছে রেখেছেন, খন্দকার মোশতাককে। হ্যাঁ, উনি কিন্তু কর্ডেলিয়াকে কাছে রাখতে পারেননি। এখানে অনেক ধরনের কারেন্ট আছে, আন্ডার কারেন্ট আছে অনেক ধরনের, কিন্তু যে জিনিসটা দেখুন, ডে টু ডে বঙ্গবন্ধুর সাথে মোশতাকের কি হয়েছে, তাজউদ্দিনের কি হয়েছে, এগুলো কিন্তু আমরা জানি না। আমি কখনোই তাদের বেডরুমে ঢুকে বা তাদের বৈঠকখানায় ঢুকে তো সেগুলি দেখিনি। আমরা শুধু বিশ্লেষণ করছি পরিণতিটা, এবং এই পরিণতিটা কেন হলো, কে কি প্রমাণ রেখে গেলেন। আপনার মনে করেন যে তাজউদ্দিন কি প্রমাণ রেখে গেলেন, তাজউদ্দিনের কথা এখন বলতে একটু কষ্ট লাগে, কারণ তাজউদ্দিনের ছেলে মেয়েগুলা এত নষ্ট হয়ে গেছে, প্রতিটা ছেলে মেয়ে। এবং তাজউদ্দিনের একটা যে মেয়েটা ভালো, দেখেন এই যে মেয়েটা সিমিন রিমির জামাইকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে আপনার, সে একবার, আমি যখন স্পেনে চাকরি করি, এখন কথাগুলো আসলে বলা দরকার, বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে জামাত দ্বারা মানে প্রচন্ড ভাবে আপনার জামাত দ্বারা যে তারা ধ্বংস হয়ে গেছে, তার ছোটখাটো প্রমাণ বলতে পারে। এই খুব সম্ভবত রিমির হাজবেন্ড অথবা অন্য কোনো মেয়ের হাজবেন্ড, আমি বিশ্বাস করছি রিমির হাজবেন্ডই। এই লোক পাট ব্যবসায়ী, সে পাট ব্যবসা করবে, এগুলো দেখতে দেখতে গেছে ব্যবসা বা তাকে নিয়ে গেছে আমার কাছে। সেই মাদ্রিদ শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত জামাতি যেই লোকটা, সেই লোকটা তাকে আমার কাছে নিয়ে গেছে। অথচ রিমিকেই আমরা সবচেয়ে ভালো ভাবি। রিমি হয়তো ভাবো মানে একটা জামাতের সাথে যাওয়াটা খারাপ দেখাচ্ছি না, কিন্তু দেখেন এই লোকগুলো, তারা এই তাজউদ্দিনের বড় মেয়ে বিয়ে করেছে আপনার ব্রাদারহুডের আদর্শে আদর্শিত একটা লোক। সোহেল তাজ তো আপনার বিড়ি সিগারেট খেয়ে, আপনার কি বলে হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনি সোহেল তাজের চোখ দেখবেন, এই চোখ আপনার প্রথম চোখ, সে এখন ব্যায়াম করছে ভালো কথা, ব্যায়াম করেও সে হয়তো কোনো একদিন হঠাৎ করে মরে যাবে, হৃদক্রিয়া মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে, কারণ ওর চোখে সারা জীবন যে সে ড্রাগ নিয়েছে, ওই চোখের মধ্যে ড্রাগ তার স্নায়ু, আপনার তার স্নায়ুতন্ত্রকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, ওটা কিন্তু তার চোখে ভেসে ওঠে। আপনি যে কোনো আপনার মানুষ যদি একটু গভীরভাবে সোহেল তাজের চোখটা দেখে, আপনি দেখবেন এই ছেলে ড্রাগ নিয়ে নিয়ে বড় হয়েছে। অর্থাৎ তাজউদ্দিন সাহেবের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়াতে হয় কি, তারা বাবার সম্মানটাকে ক্ষুণ্ণ করলো। কিন্তু বাবা দেখেন, বাবার সাথে বঙ্গবন্ধু বাবাকে, তার তাজউদ্দিন সাহেবকে তার ইয়ে থেকে বাদ করে দিয়েছেন। সেখানে অনেক কারণ দেখে, আমি ওটা যাচ্ছি না। আমার মূল জিনিসটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর কি সার্থকতা ছিল কি ছিল না। সেখানে দেখেন বঙ্গবন্ধুর জন্য যারা জীবন দিলেন, কারাগারে যে 4 নেতা জীবন দিলেন, এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এই নেতাগুলো বঙ্গবন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে পারেন, তার সাথে মানে নীতির প্রশ্ন থাকতে অনেক কিছু, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, তার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়েছে কে, খন্দকার মোশতাক। এবং আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর এই জিনিসটা একেবারে সজীব ওয়াজেদ জয়কে অধ্যয়ন করা উচিত, যে আমার নানার প্রতিটা ছবিতে কেন খন্দকার মোশতাকের মাথা দেখা যায়। এই জিনিসটা যদি জয় সাহেব ভালো করে আপনার চিন্তা না করেন, তিনি এই রাজনীতিতে সাফল্য পাবেন না। তো মূল কথাটা এটাই, দেখুন এই যে কিং লিয়ার বোকামি করে তার বড় মেয়ে গন্ড্রিল আর মেজো মেয়ে রিগানকে রাজত্বরিটা দিয়ে দিলেন, আর কর্ডেলিয়াকে আপনি তাকে কিছুই দিলেন না, কিন্তু মরলেন কিন্তু কর্ডেলিয়ার সাথে। যখন বুড়ো হয়ে গেছে, কর্ডেলিয়াই তাকে দেখতো। এটা অনেক করুণ একটা কাহিনী, এবং সারা পৃথিবীতে শিক্ষাটা গ্রহণ করবে সেই রাজনীতিবিদ সফল হবে, যে গ্রহণ করবে না সফল হবে না, এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নাই। কিন্তু আমরা দেখছি যে বঙ্গবন্ধু কিন্তু কর্ডেলিয়াকে ভালোবাসতে পারলেন না। বঙ্গবন্ধু ভালোবাসলেন গন্ড্রিলকে, রেগানকে। শেখ হাসিনা যদি কর্ডেলিয়াকে ভালোবাসতেন, তাহলে তো শেখ হাসিনার পাশে চলে আসে না,
আপনার কি বলে এই 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 ওয়াকার চলে আসে না? ওই জায়গাগুলোকে দেখতে হবে। আসলে এই জায়গাগুলো যদি জয় সাহেবকেও দেখতে হবে, অর্থাৎ জয় সাহেবকে বুঝতে হবে যে কিং লিয়ার নাটকটা এই যে আপনার অনেক ধরনের শিক্ষা পলিটিশিয়ানদের জন্য আছে, কিন্তু বাংলাদেশের জন্য অর্থাৎ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আপনার সার্থকতা লাভ করতে হলে আমার থেকে যদি শিক্ষা তারা লাভ না করেন, তাদের কিং লিয়ার থেকে শিক্ষা লাভ করতে হবে। কিং লিয়ার লিখেছে কে? আপনার উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার এটা একটা উপকথাকে লিখেছে, এবং এইটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে, ওই আমাদের দেশেও একটা আপনাকে বললাম না, ওই যে এক মহাজন তার 3 মেয়েকে জিজ্ঞেস করে কেমন ভালোবাসো আমাকে, ছোট মেয়ে বলে আমি লবণের মতো ভালোবাসি, মেজো মেয়ে বলে মধুর মতো ভালোবাসি, বড় মেয়ে বলে চিনির মতো ভালোবাসি, তারপরে উনি চিনির মতো যে ভালোবাসে, মধুর মতো যে ভালোবাসে, তাকে রেখে বাকিটাকে ত্যায্য কন্যা করে দেন। ওই একই কাহিনী, কিন্তু এইটাকে সবচেয়ে মানে একেবারে আপনার কালোজয়ী শিল্পের রূপ দিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার। আর উইলিয়াম শেক্সপিয়ার হলো সকল পণ্ডিতের মতে, অর্থাৎ যারা সাহিত্য বোঝে, সকল পণ্ডিতের মতে না হোক, অর্থাৎ মেজরিটি পণ্ডিতের মতে, এবং আমি নিজেও যখন একজন সাহিত্যের পণ্ডিত, আমি এইটা সাবস্ক্রাইব করি যে সর্বকালের সব সাহিত্যিকদের মধ্যে যারা সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন, তাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের আপনার এই মানে স্থানটা হলো প্রথম। এখানে উইলিয়াম এসবার্ট নামে এক লোক একটা বই লিখেছিল, আমি এগুলা নিয়ে আগে কথা বলতাম। সেইখানে তিনি 100 জন সাহিত্যিকের তালিকা তৈরি করেছিলেন সারা পৃথিবীর, এবং খুবই গবেষণা সমৃদ্ধ একটা পুস্তক। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামও ছিল, প্রথমে ছিল 90 নাম্বারে, এখন বোধহয় 105টাতে চলে গেছে। অর্থাৎ উনি 100 জনকে রেখে মেনশন করেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে উনি আরো বেশি গবেষণা করে দেখেছেন যে আসলে তার প্রভাব আরো কম আর কি। যাই হোক, ওই জায়গাটা থেকে এখন আমরা আপনার প্রশ্নে চলে আসি, সজীব ওয়াজেদ জয়ের যে আপনার তবে কিং লিয়ারের বিষয়টা আমি যতদিন পাবলিক লাইফে থাকবো, আমি বারবার কিন্তু শেখ হাসিনাকে জয়কে স্মরণ করিয়ে দিব। স্মরণ করিয়ে দিব এই জন্য যে আমি শেখ হাসিনা জয়, আমি ঘোষণা দিচ্ছি আমার যে সরকারি চাকরিটা আছে, তারা যদি আমার এইটা থেকেও বাইর করে দেন, আমি এটা ঘোষণা দিব। আর ওই চাকরির বাইরে শেখ হাসিনার কাছে, জয়ের কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি যাবো না কোনোদিন, আমার তাদের সাথে দেখা হওয়ারও দরকার নেই। কারণ হলো চাটুকাররা দেখা করতে চায় বারবার। আপনার পড়ে থাকবে নেতার সাথে দেখা করার জন্য 2 দিন, 4 দিন, 5 দিন। এই কাজগুলা যারা করে ওগুলা সব কিন্তু আপনার গন্ডরেল আর রিগান। আচ্ছা, এখন আমরা ওই কথাটা আসি। সজীব ওয়াজেদ জয়ের এপির যে ইন্টারভিউ, এই ইন্টারভিউটা আমি প্রথম গোলাম মাওলা রনির একটা ভিডিওতে দেখলাম যে গোলাম মাওলা রনি বলছে যে হ্যাঁ, জয় স্বীকার করেছে যে সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে। আমি গোলাম মাওলা রনির এটা শুনে আমার মানে আই ওয়াজ ভেরি অ্যালার্ট। এইটা শোনার পরে আমি জয়ের ওই এপির ইন্টারভিউ দেখার চেষ্টা করলাম, অর্থাৎ আমি কি রিপোর্টটা পড়ার চেষ্টা করলাম। এখন রিপোর্টটাতে আমি বুঝতে পারলাম না যে কে কি বলেছেন। সেখানে আমার কাছে মনে হচ্ছে, আমি যেটুকু পেয়েছি অনলাইনে, অর্থাৎ উনি ভার্বাটিম কি বলেছেন সেটা রিপোর্টটাতে আমি বুঝতে পারিনি। আমি যেটা বুঝতে পারলাম যে জয় বলেছেন যে ভুল করেছে, আপনি যেটা বললেন যে আমার মায়ের ইয়েতে কিছু ভুল ছিল, কিন্তু যেই জায়গাটা ওইখানে আরেকটা ইয়ে ছিল যে বোধহয় আমি ধরে নিচ্ছি, আমি জানি না, যে ইন্টারভিউয়ার ওর যে রিপোর্টার সে বলছে যে এই আন্দোলনে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে বলে কথা আছে, বা আপনার হয়েছে বলে অ্যাকিউজ করা হয়। এইটা খুব সম্ভবত জয়ের কথা নয়, আমি যেটুকু বুঝেছি, যেহেতু আমার কাছে ভার্বাটিমটা আমি পাইনি খুঁজে। তারপরে এইটা খুব সম্ভবত ইন্টারভিউয়ারের কথা, অর্থাৎ ইন্টারভিউর কথা, রিপোর্টের কথা। অর্থাৎ জয় যেটা বলেননি সেই জিনিসটাকে এই জিনিসটা নিয়ে গতকাল আমি একটা বিস্তারিত আপনার পোস্ট দিয়েছি ফেসবুকে। হ্যাঁ, পরে সেখানে সে এক ব্যক্তি কমেন্ট করলেন যে অলরেডি নাকি গোলাম মুর্তজা আপনার এই 2004-এর একজন ভয়াবহ জঙ্গি বলতে কি, এই ছেলেটা ছিল আপনার এই বিচিত্রার যে এককালের সম্পাদক শাহাদাত
কি যেন তার নাম, এই নামগুলো আসলে মনে থাকে না আমার, ডিমেনশিয়া হচ্ছে, আগে সব নাম না না ডিমেনশিয়া হচ্ছে না, একই রকম নামগুলো খুব কাছাকাছি, এই কারণে এগুলো মিলে যায়। এই লোকের পিয়ন ছিল এই মুর্তজা, সেটা আমরা গোলাম মুর্তজা। আমরা এটা দেখেছি আমাদের এক মুক্তিযুদ্ধের পক্ষে আপনার খুবই একজন, মানে এই সব নিয়ে চিন্তা ভাবনা করেন এবং এই জগতের অনেক জানেন, ওই যে একজন সাংবাদিক আমারই ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন, নাম বললাম না কারণ হলো কি নামগুলো চিহ্নিত করে রাখার দরকার নেই, উনি খুবই নিবেদিত প্রাণ। অর্থাৎ এই পিয়নগিরি করে উঠতে 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 আজকে সে বুদ্ধিজীবী হয়ে গেছে। এই ধরনের বুদ্ধিজীবীতে আজকে বাংলাদেশ ভরে গেছে। সে যেহেতু শেয়ানা ছেলে, সে যেহেতু পিয়ন থেকে আপনার এই একটা দূতাবাসে ঢুকে যেতে পারে, সে সাথে সাথে ওইটা ধরে ফেলেছে। ওই কিন্তু রনি কিন্তু তার ভিডিওতে বলেছে যে, রনি ভিডিওতে এমন ভাবে বলেছে মনে হলো যে জয় স্বীকার করে নিয়েছেন যে সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে। আমি যেটা শুনেছি সেটা বলতেছি। হ্যাঁ, রনির ভিডিওতে ওনার যে ইন্টারভিউটা, রিটেন যে ইন্টারভিউটা হারুন ভাই, সেখানে এরকম কোনো কথা কিন্তু উনি বলেননি। এটা আমি পুরো জিনিসটা আমি যেটা বুঝেছি সেটা আমি ব্যাখ্যা করি। আমি আচ্ছা, উনি যেটা বলেছেন আমি একটু পড়েই শোনাই হারুন ভাই, আপনি আমাকে অ্যালাউ করলেন। আচ্ছা, এই লেখাটির কয়েকটি ভাগে বিভক্ত আছে। একদম লাস্টে যেটা আছে ইসলামিস্ট পার্টি রিটার্নস, সেখানে আমি পুরোটা পড়েছি আপনার সঙ্গে, আমার গত দুদিন যাবত যেটা আলাপ আলোচনা হচ্ছে, সেখানে একটা জায়গায় উনি বলেছেন, was it acknowledged some initial mistakes from the Hasina government which has been accused, উনি কিন্তু বলেননি কথাটি, brutally cracking down on the protesters, but disputed United Nations report saying up to 1,400 people may have been killed during the uprising. He cited statement from a health advisor under Yunus saying that about 800 people were killed. উনি কিন্তু ওইটা ওনার স্টেটমেন্ট না আসলে, যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন আমিও তো বললাম, আমি আপনাকে কি বললাম যে জয় সাহেব ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে, এটা জয় সাহেব বলেছেন, ওই রিপোর্টে আমি পড়েছি। সেইখানে বোঝা যাচ্ছে যে জয় সাহেব বলেছেন যে ওইখানে ভুল করেছে মা, এবং রিপোর্টার সেটাকে এক্সপ্লেইন করছেন, মুখ থেকে কথাটা এসছে ব্রুটাল ফোর্সের কথা। কিন্তু আমি যখন গোলাম মোল্লা রনির ভিডিওতে শুনলাম যে মানে গোলাম মোল্লা রনি ভিডিওটা তার স্টেটমেন্ট অনুযায়ী জয় স্বীকার করে নিয়েছেন সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে, অর্থাৎ ইংরেজি পড়ার যোগ্যতা তো আর গোলাম মোল্লা রনির নাই। গোলাম মোল্লা রনি অনেক পণ্ডিত মানুষ, আওয়ামী না, দেখুন আমি কারো সুনাম করলে বদনাম করলে সুনামটাও করতে হবে। সুনামটা হলো কি জানেন, সুনামটা হলো যে এখন আওয়ামী লীগে বাকি যারা আছে এরা তো গোলাম মোল্লা রনির সমান পড়াশোনা কেউ জানে না, কেউ করে না, কিন্তু আবার গোলাম মোল্লা রনিও কিন্তু ইংরেজি পড়তে পারে না। এই ইংরেজিটা গোলাম মোল্লা রনি ভুল পড়াতে সে ওই জায়গায় চলে গেছে যে জয় স্বীকার করে নিয়েছে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে। আপনি দেখেন এই রিপোর্টটা, আমি মূল জায়গায়, আমাকে সময় দেন, ইন্টারাপ্ট করার আর দরকার নাই, কারণ আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছি। আমার ফেসবুক পোস্টটা জয় সাহেবের পড়া উচিত। আমি ফেসবুকে কিন্তু এটাই ক্লিয়ার করেছি যে আমি ক্লিয়ারলি বুঝি নাই যে জয় সাহেব এটা বলেছেন কিনা। আমি পড়েছি, হ্যাঁ, আমি ফেসবুকে ক্লিয়ার করে দিয়েছি যে আসলে জয় সাহেব এটা বলেন নাই, কিন্তু কথা হলো যে এখন তো জয় সাহেব আমাদের সবকিছু। জয় সাহেব এই কথাগুলো, এই ইন্টারভিউটা দেখেন, আমি ওই জায়গায় আসি তার আগে আর একটু বলি, কাদের এই সুবিধা, এই জিনিসটাকে মিস ইন্টারপ্রিট, মানে আমি ধরে নিচ্ছি গোলাম মোল্লা রনি ইংরেজি না বুঝে ভুল করেছে, কারণ গোলাম মোল্লা রনি থেকে আমি কিন্তু এই রিপোর্টটা পড়তে গেছি গোলাম মোল্লা রনির কথা শুনে, যে জয় কিভাবে এটা বলেন যে সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে। হ্যাঁ, এই ইংরেজিটা আপনি যেভাবে পড়লেন না, এইটা পড়ার ক্ষমতা আওয়ামী লীগের 190% লোকের নাই। গোলাম মোল্লা রনির যদি না থাকে, ওদের থাকে কিভাবে? গোলাম মোল্লা রনির চেয়ে বেশি বই পড়েছে এমন কোন আওয়ামী লীগের পলিটিশিয়ানই তো আমি চোখে দেখি।
যাও সেখানে আসে। এইটাকেই এই একই ভুল পড়ুক আবার মতলব বাজরা, যেমন আপনার ওই যে মুর্তজা, যে পিয়ন থেকে আজকে বঙ্গভবনে ঢুকে যায়, একটা দূতাবাসে ঢুকে গেছে, এই 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 মুর্তজাকে আমি বলে রাখছি, ওয়াশিংটন দূতাবাসে যেই দিন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, এই ছেলেটাকে ওয়াশিংটন দূতাবাসের লোকজন কিন্তু দূতাবাসের ভেতরে বেঁধে রাখবে, কারণ এটা বাইরে দিলেই পালিয়ে যাবে। একে কিছু শাস্তি আমাদের দিতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যে যত বড় বেয়াদবের মতো কথা এই ছেলেটা বলেছে, বঙ্গবন্ধু সম্পর্কে কম বলেছে। আবার দেখুন, কিছু বেয়াদবকে বাংলাদেশ কখনোই ক্ষমা করে দিতে পারবে না, শুধু মুখের কথার জন্য, শুধু তাদের এক্সপ্রেশন অফ বেয়াদবি, আপনার যে 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 অডাসিটি, যেটা আসলে এটার শাস্তি হবে বঙ্গবন্ধুর সাথে একটা, ওই যে আপনার একটা জঙ্গি জাহেদ আছে ঢাকা শহরে বসে বসে শেখ হাসিনার গিবত করতে করতে, এগুলো তো অনেক কথা বলেছি এখানে। এই বেয়াদব গুলোকে শুধু বেয়াদবি করার জন্য আপনার শাস্তি দিতে হবে, যথাযথ শাস্তি। যদি যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সময় দূতাবাসে যদি আপনার যেই দিন শেখ হাসিনা ঢুকবেন তার মধ্যে যদি এই ছেলেটাকে দূতাবাসের মধ্যে বেঁধে রাখতে ব্যর্থ হয়, এই দূতাবাসের পিয়ন থেকে শুরু করে কে রাষ্ট্রদূতের তো চাকরি এমনি থাকবে না, কে ডেপুটি, আমরা এগুলা দেখবো না, সবাইকে তার চাকরি হারাতে হবে। কারণ হলো দেখুন, এইবারে দেশটাকে দখল করার পর আর কিন্তু কোনোভাবেই জঙ্গিদের হাতে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। শেখ হাসিনা, যিনি দেখেন দিনের 17, 18, 20 ঘন্টা পরিশ্রম করে তিনি বাংলাদেশটাকে সাজালেন, হ্যাঁ, বাংলাদেশের মানুষ কোনো কৃতজ্ঞতা দেখালো না। তারপরে আজকে তো দেখতেই পাচ্ছেন, আমরা সবাই দেখছি যে 16 মাসে কি করে এই দেশটাকে জঙ্গিরা ধ্বংস করে দিল। হ্যাঁ, সুতরাং বারবার আমরা সাজাবো, বারবার আমরা কষ্ট করে গড়বো, এরা এসে ধ্বংস করে দিবে, এই ঘটনাটা আর হবে না। এই ঘটনাটা না হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সজীব ওয়াজেদ জয়কে আর গন্ডিল আর রেগানের কথা শোনা যাবে না, কিং লিয়ারের বড় মেয়ে আর মেজো মেয়ে, শুনতে হবে কর্ডেলিয়ার কথা। আমি একজন কর্ডেলিয়ার ভূমিকায় অবতীর্ণ, এবং কর্ডেলিয়াকে কিং লিয়ার তার রাজত্বের উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছে। আমি সেলফ ডিক্লেয়ার্ড, আমি শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের দ্বারা প্রদত্ত কোনো ধরনের সুযোগ সুবিধা আমি ভোগ করব না। আমি এখনো ডিক্লেয়ার দিচ্ছি, আমি শুধু যদি চাকরিতে ফিরে যেতে পারি সেটুকুন করব। যেদিন আমার রিটায়ারমেন্ট সেদিন চলে যাব। আমি এদের কোনো লাভ, মানে আমি লোকসানের ভাগিদার হতে চাই, এদের লাভের ভাগিদার আমি হতে চাই না। কারণ ওনাদের লাভের ভাগিদার হলে আমি অটোমেটিকলি হব, কারণ এই লাভের ভাগিদার তো হবে সমগ্র বাংলাদেশ। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি নিজেও কিন্তু ইনডাইরেক্টলি সেই লাভটা পেতে চাই। আমি সরাসরি আমাকে একটা টাকা দিয়ে দিলেন, আমাকে একটা চুরি করার ব্যবস্থা করে দিলেন, আমাকে মন্ত্রী বানিয়ে দিয়ে, এই লাভটা আমি চাই না। আমি ওই লাভটা চাই যে ওনারা দেশটাকে, সারা দেশটাকে যেভাবে লাভবান করলে আমি একজন নাগরিক হিসাবে লাভ পাবো, সেই লাভটা আমি ওনাদের কাছ থেকে চাই। কিন্তু কর্ডেলিয়ার ভূমিকা রাখতে হবে, কারণ আমরা দেখেছি বঙ্গবন্ধু জীবনে কর্ডেলিয়ার কোনো রোল নাই। বঙ্গবন্ধু কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন এর কোনো প্রমাণ আমরা পাই না, কারণ কর্ডেলিয়াকে গুরুত্ব দিলে মৃত্যুবরণ করতে হয়। হ্যাঁ, শেখ হাসিনা কর্ডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। কর্ডেলিয়াকে এখন দিয়েছেন কি দিয়েছেন না আমি জানি না, আমার কথা হলো সবগুলো ইফেক্টিভলি, কার্যকর ভাবে দিয়েছেন কিনা। কার্যকর ভাবে দিলে আপনার সার্থকতা হতে হবে, তো আমি কিছু একটা করলে সেটা সার্থক হতে হবে। অর্থাৎ ওনাকে যে 5ই আগস্টের এই অপমানটা বরণ করতে হলো, যেটা তিনি কোনোভাবেই ডিজার্ভ করেন না, সে তার মানে বোঝা গেল যে উনি কর্ডেলিয়াকে গুরুত্ব দিতে পারেননি, উনি ওয়াকারকে গুরুত্ব দিয়েছেন। ওয়াকার হইল গন্ড্রিল আর রেগান। যে জায়গাটা আসি, আবার ওই আপনার রিপোর্টটাতে আসি। এই রিপোর্টটাতে জয় সাহেব না বলার পরেও যে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে এবং মা ভুল করেছেন বলেছেন, আসলে দেখুন ভুলটা না, এই বিষয়টা ভুল করার ছিল না। এই ভুল তো করেছেনই, কত হলো কি, রাজনীতি করতে হলে আপনাকে অনেক জায়গায় আপনাকে ট্যাক্টফুল হতে হবে। আপনি ভুলও স্বীকার করতে পারেন, কিন্তু এমন ভাবে স্বীকার করবেন শত্রু যেন প্যাঁচ না ধরতে পারে।
শত্রু যদি প্যাচ ধরতে পারে তাইলে বুঝতে পারেন যে আপনি কথাটা প্রজ্ঞার সাথে বলতে পারেননি। শত্রু যেহেতু প্যাচ ধরে ফেলেছে, একজন বুঝে ধরেছে কি না বুঝে ধরেছে আমি জানি না। গোলাম মাওলা রনির ভিডিওতে যখন শুনলাম যে জয় স্বীকার করে নিয়েছেন যে ব্রুটাল ফোর্স তার মা ইউজ করেছে, আমি খুবই শকড হয়েছি। আমি ওইটা খুঁজতে গিয়ে দেখি যে না, তিনি সেটা বলেননি, কিন্তু তিনি কার্যকরভাবে উত্তরটা দিতে সমর্থনও হননি। অর্থাৎ তার উচিত ছিল সেখানে। এখন কার্যকর উত্তরটা কি হতে পারতো আমি সেটা বলি। দেখেন, এইটা শুধু জয় সাহেবের জন্য না, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আওয়ামী লীগের সব নেতাদের জন্য বলবো, তারা এখন পর্যন্ত, দেখেন তারা আমাদের নেতা হত্যাকর্তা হচ্ছেন, তারা এখন পর্যন্ত জুলাই আগস্টের যে জঙ্গি হামলাটা হলো, হ্যাঁ ইয়ে তো পারে, যে নিঝুম মজুমদার তো পারে, নেতাগুলা কেন পারেন না? নিঝুম মজুমদার থেকে শেখেন, আমার থেকে না শিখলে। নিঝুম মজুমদার আমি জানি আপনাদের অনেক ক্লোজ, সে তো সুন্দর করে ব্যাপারটা বুঝাইতে পারে কিভাবে জঙ্গি উত্থানটা হয়েছে, কিন্তু এগুলা তাদেরকে শিখতে হবে। দেখুন কি 5ই আগস্টের ঘটনাটার সাথে দেখেন, ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বারবার বলছি, আবারও বলতে হবে, কারণ যতদিন জয় সাহেবরা এগুলো আত্মস্থ না করবেন ততদিন এই কথাগুলো বলে যেতে হবে। তারপরে না ও বলছে আত্মস্থ করব না, আরেকটা 5ই আগস্ট হবে, আপনি পালাবেন, আমার তো কিছু এসে যায় না, আমি আমার শুধু দায়িত্ব পালন করছি। হ্যাঁ, বঙ্গবন্ধুর মতো খুন হয়ে যাবেন কথা না শুনলে। এখন কথা হলো যে কথা শুনবেন বিষয়টা না, এখন কি আমার কথার মধ্যে আবার ইয়ে আছে কিনা অন্তত যাচাই করে দেখেন। হ্যাঁ, যারা শুধু আপনার ওই যে রেগান আর গন্ডিল হয়ে আছে তাদেরকে সি থ্রু করতে হবে, অর্থাৎ তাদের কথাগুলো, তাদের চোখগুলো সবসময় বিটুইন দ্য লাইন্স পড়তে হবে। আমারটাও পড়তে হবে, আমার মধ্যেও তো ধুরন্ধরতা থাকতে পারে, এক্সামিনেশনটা করতে হবে। সেই জায়গা হলো যে দেখুন 5ই আগস্টের ঘটনাটা, ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সামনে একটা ছেলেকে পরিচয় করিয়ে দিয়েছে, জঙ্গি মাহফুজকে, যে এটা একটা ডিজাইন কাজ ছিল। অর্থাৎ এটাকে যদি আপনি সোজা বাংলায় ট্রান্সলেট করেন, এটা একটা ষড়যন্ত্র ছিল। তারপরে আপনি দেখেন মাহফুজ নিজে একেবারে আপনি তার ভিডিও শুনে দেখেন, সে বলছে না এটা কোনো গণ আন্দোলন ছিল না, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা শেখ হাসিনাকে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র হয়েছিল। সজীব মাহমুদ বলেছে যে আমরা অস্ত্র নিয়ে রেডি ছিলাম, 5 আগস্টে শেখ হাসিনা না গেলে যুদ্ধে নেমে যেতাম। তারপরে আপনার জঙ্গি মাসুদ বলেছে যে শেখ হাসিনাকে মারার জন্য আমরা অগ্রসর হয়েছি। হ্যাঁ, এতগুলা জিনিস সব, ডোনাল্ড ট্রাম্প বলল যে $29 মিলিয়ন পাঠানো হয়েছিল। এই ষড়যন্ত্রে অংশকারী সবগুলো পক্ষ যখন স্বীকার করলো ষড়যন্ত্র, আপনাদের মাথায় আপনারা কি এই জিনিসটা সুন্দর করে শেখ হাসিনা আজ পর্যন্ত বলেছেন, জয় বলেছেন, আওয়ামী লীগের এই যে একটা বেকুব যে আওয়ামী লীগের পতনের জন্য 90% দায়ী, এই উন্মাদ এখনো কিন্তু আসে। হ্যাঁ, এখন বোঝা যায় তারও কিন্তু ওই যে সোহেল তাজের যেমন শরীর চোখ কাঁপে, আপনার নেশা করতে পারে না দেখে, ওবায়দুল কাদেরেরও দেখি যে দেহ কাঁপে। এখন ওবায়দুল কাদেরের যে লিঙ্গ রোগ ছিল, শুধু এই অপরাধের জন্য তো ওবায়দুল কাদেরকে মেরে ফেলা উচিত। যেই দেশে তার প্রধানমন্ত্রী আপনার সাপের খাঁচায় আর কুমিরের খাঁচায় দেশ শাসন করে, সেখানে ওবায়দুল কাদেরের কেন লিঙ্গ রোগ থাকবে, তার কেন ঘড়ির রোগ থাকবে? এই জন্য হলেও এই লোকটাকে 100 বার কিন্তু ফাঁসি দেওয়া উচিত। আর যদি তার লিঙ্গ রোগ না থেকে থাকে, এটা যদি অপবাদ হয়, তার ঘড়ি রোগ যদি না থেকে থাকে, এটা যদি অপবাদ হয়, তার এখনো এটা বাংলাদেশের মানুষকে খুলে বলা উচিত। আপনি দেখেন ওবায়দুল কাদের কথা বলতেছে, তার শ্রোতারা, তার দলের কর্মীরা তাকে ছিছি করতেছে, আর মনে মনে ভাবতেছে তুমি তো লিঙ্গ রোগ দিয়ে আমার দলটাকে শেষ করলা। হ্যাঁ, কেমন একটা দুঃখজনক ব্যাপার। এই যে ডিস্টেন্সটা এরা মেনটেন করে, অর্থাৎ খোলসটা ছেড়ে বের হয় না, এই জন্য কিন্তু আওয়ামী লীগের ফিরতে দেরি হয়ে যাচ্ছে। ওই জায়গাটায় আসি আবার, দেখেন এই সব পক্ষ স্বীকার করলো। এখন জয় সাহেবের ওই জিনিসটা যদি উনি ফ্রেম করতেন বা এটা নিয়ে যদি একটু চিন্তা করতেন, হ্যাঁ আমি বলছি না যে আমি এখানে যত আপনার খোলাখুলি বলছি, আপনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, আপনি আরো প্রজ্ঞার ভাষা ইউজ করতে পারেন, কিন্তু যেই ষড়যন্ত্রটা সবাই স্বীকার করলো,
সকল ষড়যন্ত্রকারী স্বীকার করলো। আপনি জয় কেন বলছেন না, শেখ হাসিনা কেন বলছেন না, বা বললেও বলার মতো কেন বলছেন না? অর্থাৎ সেই বলার মধ্যে তো কোনো প্রাণ নাই, সেই বলার মধ্যে তো কোনো বিশ্বাসযোগ্যতা নাই। তার মানে কি আপনারা নিজেরা ওই জঙ্গিরা যেই অপরাধটা আপনাদেরকে দেয় সেটাই তো আপনারা স্বীকার করে নিচ্ছেন। আপনারা যদি জঙ্গিদের অপরাধগুলা জঙ্গিরা স্বীকার করছে, আপনারা করছেন না। এই জায়গাটায় জয় সাহেবের বড় ভুল। জয় সাহেবের আত্মস্থ করতে হবে যে এইটা একটা জঙ্গি ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্রটা আপনার ষড়যন্ত্রকারী সব পক্ষ কিন্তু স্বীকার করেছে অন রেকর্ড। আপনি তাদের কথা বলবেন না, আপনি বলতে পারেন যে মাহফুজের কথা কেন বলবো, ওকে মাহফুজ তো মন্ত্রী, আপনি ইউনূসের কথা কেন বলবেন না? ইউনূস তো এখন দেশ মানে চিফ এক্সিকিউটিভ, তাই না? এগুলো বলে দেখেন, এখন তারপরে বলতে হবে এই যে একটা জঙ্গি উত্থান হলো, এটা যে জঙ্গি উত্থান, এটা শেখ হাসিনা যদি বিশ্বাস না করেন, জয় যদি বিশ্বাস না করেন, তাতে তো এটা মিথ্যা হয়ে যায় না, এটা তো একটা জঙ্গি উত্থান ছিল। তাহলে আপনি জিজ্ঞেস করেন এই এই এপির সাংবাদিক বা যাকে, এই ধরনের একটা জঙ্গি আক্রমণ, এর চেয়ে অনেক কম মাত্রার একটা জঙ্গি আক্রমণ যখন আপনার বোম্বেতে হয়েছে, ভারতের গভর্নমেন্ট কি করেছে? এই ধরনের একটা জঙ্গি আক্রমণ যখন প্যারিসে যখন আপনার একটা ম্যাগাজিন অনুষ্ঠানের ম্যাগাজিন মানে একটা ম্যাগাজিনের আপনার প্রকাশনা সংস্থায় জঙ্গিরা ঢুকে যখন 12 জন মানুষ মেরে ফেললো, সেই জঙ্গিগুলোকে আপনার ফ্রান্সের গভর্নমেন্ট কি করেছে? যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট জঙ্গি মারার জন্য কি করেছে স্বদেশে এবং আফগানিস্তানে এবং পৃথিবীর অন্যান্য জায়গায়? ফ্রান্স, যুক্তরাষ্ট্র, পাকিস্তান কি করেছে? পাকিস্তান কিভাবে জঙ্গিদের মারে? আপনি ভারত কিভাবে মারে? পাকিস্তান যে দেশ জঙ্গি উৎপাদন করে, জঙ্গি বিক্রি করে, তারা জঙ্গিদের কিভাবে মারে? এই জিনিসগুলা ওই জয় সাহেবের এই সাংবাদিকটাকে জিজ্ঞেস করা উচিত ছিল। হ্যাঁ, ব্রুটাল ফোর্স কাকে বলে? যখনই ব্রুটাল ফোর্সের কোনো প্রশ্ন আসবে সে, এবং এই জঙ্গিরা তো 5 আগস্টের আগেই পুলিশ মেরে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সরকার তার পুলিশ মারলে কি করত? অর্থাৎ ওনারা যেই ফোর্সটা ইউজ হয়েছে সেটা একেবারেই সামান্য, এইটা কিন্তু তারা তুলে ধরতে পারছেন না। তারা দেখুন, জয় সাহেবকে আরো বুদ্ধি জাগিয়ে কথা কেন বলতে হবে জানেন? জয় সাহেব যে এই যে এপির সাথে যে ইন্টারভিউ দিয়েছেন, আপনারা ভাবছেন যে সারা পৃথিবী আওয়ামী লীগকে সাপোর্ট করছে, পুরা বোগাস একটা জিনিস। এই ধরনের, আচ্ছা দাঁড়ান, আরেকটা শোয়ের কথা বলছিলাম, তাকে একটু বলি যে একটু দেরি হবে আমার, একটা সেকেন্ড, আমি আসছি, আমাকে ফোন করেছে। নিশ্চয়ই। একজন লিখেছেন, সেই 4 আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করবে আওয়ামী লীগ, এমনটাই দেশপ্রেমিক তৃণমূলের আশাবাদ। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা আমি তুলে ধরছি। আমি স্বপ্ন দেখি আমার সোনার বাংলা আবার সমৃদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসবে। হ্যাঁ দীপান্বিতা, আমি ব্যাক। আমি ওই জায়গাটায়, কোন জায়গাটায় ছিলাম একটু ধরিয়ে দেন। যে আপনি বলছিলেন যে এপির এই নিউজের মাধ্যমে যদি সকলে মনে করে যে পুরো বিশ্ব আওয়ামী লীগকে সমর্থন করছে, জিনিসটা নিয়ে আওয়ামী লীগের লোকজন যেভাবে লাফাচ্ছে, এরপর সারা পৃথিবী আওয়ামী লীগকে সমর্থন দিবেন, এটা পুরোপুরি বোগাস। এর কোনো তেমন ইয়ে নেই, আছে শুধু বাংলাদেশের মধ্যে। অর্থাৎ উনি এপিকে ধমকের সাথে কথা বললে কি পরিমাণ বাংলাদেশের মানুষকে জাগরিত করতে পারবেন, সেখানে সার্থকতা। আর সেটা যদি জঙ্গিরাই যদি ক্যাপচার করে ফেলে যে এবার সজীব ওয়াজেদ জয় তার মায়ের মাঝে ব্রুটাল ফোর্স ইউজ করেছে, স্বীকার করেছেন, এখন তার কথা দিয়ে মাকে বিচার করা যাবে, এটা তো পুরোপুরি ব্যর্থ হয়ে গেল ওনার ইন্টারভিউটা। এইসব ইন্টারভিউ, অনেকে মনে করে যে একটা ইন্টারভিউ কোথাও দিলে সারা পৃথিবী ঝাঁপ দিয়ে এসে কালকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে, পুরোপুরি বোগাস। যতদিন আমরা নিজেরা, হ্যাঁ কিছু কিছু বিদেশি শক্তি আমাদের লাগবে, সেগুলোর ব্যাপারে আমি কখনোই পাবলিকলি বলবো না। দেখুন, আমি যা যা পাবলিকলি বলা যায় শুধু সেগুলা বলি। আমি শেখ হাসিনার যে সমালোচনা পাবলিকলি করব তাতে তার কোনো ক্ষতি হবে না, বঙ্গবন্ধুর যে সমালোচনা পাবলিকলি করব তাতে তার কোনো ক্ষতি হবে না, সজীব ওয়াজেদ জয়ের পাবলিকলি যে সমালোচনা করব কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার কথাগুলো শুনলে তাদের লাভ হবে, কারণ তারা কর্ডেলিয়াকে শোনার দক্ষতাটা অর্জন করবেন। সেটা যতদিন জয় না করতে পারবেন ততদিন জয় কিন্তু রাজনীতিতে সাফল্য পাবেন না। এখন আসি, দেখেন
আপনি আপনার আপনি যদি জিজ্ঞেস করেন শুধু যে ফ্রান্সের গভর্নমেন্ট, এপি তো ফ্রান্সের, হ্যাঁ, তো ফ্রান্সের গভর্নমেন্ট শার্লি হেবদোর যে জঙ্গিগুলাকে মারলো রাস্তায়, সেই ফোর্সটা কি ছিল, কিভাবে মারলো? রাস্তায় গুলি করে মেরে ফেলেছে। যেই দেশে আইনের শাসন আছে, কোনো মানুষকে গুলি করে মারা যাবে না, এরা সবাই রাস্তায় জঙ্গিদের গুলি করে মেরে ফেলেছে। আপনার ভারত জঙ্গিদের রাস্তায় গুলি করে মেরে ফেলেছে, পাকিস্তান অহরহ জঙ্গিদের রাস্তায় গুলি করে মারে, যুক্তরাষ্ট্র বোমা মেরে জঙ্গিদের উড়িয়ে দেয়, ফ্রান্সের গভর্নমেন্ট জঙ্গিদের রাস্তায় মেরে ফেলে। সেই তুলনাগুলো আপনি যদি দিতে পারতেন, সেইটা যদি নিয়ে আসতেন জয়, আমি আরো বিস্তারিত অনেক জায়গায় গেছি, এখানে আর যাচ্ছি না, এগুলো বলতেও মানে অনেক শক্তির লাগে। জয়ের মধ্যে তো ওই জিনিসটা ঢুকতে হবে। হ্যাঁ, জয় ব্যাপার হইলো কি, জয়ের দেখুন এদের অনেক পজিটিভ ব্যাপার আছে। প্রথম কথা হলো যে জয় সাহেব বাংলাদেশকে শাসন করার জন্য, আমি জয় সাহেবকে এখানে নেতা বানাচ্ছি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নির্বাচিত করবেন, যাকে দিবেন তিনিই নেতা হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছেন তিনি নেতা। এইটা কিন্তু জয় হলে যেটা হবে, জয় বা পুতুল, এই আমাদের একটা জায়গায় একটা 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 আপনার একটু ইয়েটা হবে যে বিদেশিদের সাথে আমাদের এই নেতাগুলোর যে কমিউনিকেশনটা হবে সেটা খুব চমৎকার হবে। ওনারা ইংরেজি শিক্ষিত এবং এখন কিন্তু ওনাদেরকে প্যাচগুলো বুঝতে হবে, ডিপ্লোমেসি বুঝতে হবে। মানে প্যাচ ছাড়া রে ভাই আপনি কোনোদিন সাফল্য লাভ করবেন না। আপনাকে কর্ডেলিয়াদের কথা শুনে শুনে, দরকার হলে 100 কর্ডেলিয়া রাখেন, দরকার হলে একজন কর্ডেলিয়া রাখেন, আশেপাশ থেকে আজকে যদি জয়, তার পাশে যদি রেগান আর গন্ডিল থাকে, তাদের লাথি মেরে আপনি খেদিয়ে দেন। আপনি যদি রেগান আর গন্ডিলকে নিয়ে আপনি এই জয় সাহেব সাফল্য অর্জন করতে চান, পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারেন নাই, অনেক সাফল্য থাকা সত্ত্বেও ওনাকে অপমানিত হয়েছে, বঙ্গবন্ধু জীবন দিয়ে দিয়েছে। এই জায়গাটায় ওনাদেরকে বারবার ফিরে আসতে হবে। এবং জয় সাহেব যদি এই জঙ্গিবাদের বিষয়টা যদি প্রতিষ্ঠিত করে একটু বলতে পারতেন, এই যে আজকে যে প্যাচটা গোলাম মওলা রনি ইংরেজি না বুঝে করেছে না, আমি এখন বুঝতে পারছি গোলাম মওলা রনিকে আমি বিশ্বাস করি। কারণ গোলাম মওলা রনি বাংলাদেশে যত পলিটিশিয়ান আছে তাদের মধ্যে সবচেয়ে যারা অন্তত, হ্যাঁ ভুল পথে পড়ে সেটা ঠিক আছে, কিন্তু অন্তত পড়াশোনাটা করে, সে তার মধ্যে একটা পড়াশোনা করার আকাঙ্ক্ষা আছে, সেও ইংরেজিটা পড়তে পারলো না, তাকে সৎ হিসাবে ধরে নিচ্ছি। আর ওর তো কোনো লেখাপড়াই নেই, ওই যে পিয়ন গোলাম মুর্তজা তো এই ওয়াশিংটনে বসে আছে ভাই এখন। এরপরে যে শিয়ানা লোকগুলো আছে এগুলো তো দেখেন, এই যে তাজুল, হ্যাঁ তাজুল কিন্তু ও আদালতে ও দেয়াল উপন্যাস নিয়ে এসছে, হ্যাঁ দেয়াল উপন্যাস নিয়ে এসে বলছে যে এই মোজাম্মেল সেই মোজাম্মেল। অর্থাৎ দেখেন বাংলাদেশে সব উপন্যাসকে কি বলে ইংরেজিতে, ফিকশন। ফিকশন মানে কি? ফিকশন হলো যে এটা গাঁজাখুরি গল্প, অর্থাৎ এটা বানানো গল্প। বানানো গল্প কোনোদিন আপনার কোর্টে প্রডিউস করা যায় না, তাহলে এরা হয় আইনও জানে না, হ্যাঁ তা সেটা হতে পারে, অথবা চালাকি করে করছে, বাট চাতুর্য তো সব জায়গায় আছে। তো তাহলে ওই জয় সাহেবের এই রিপোর্ট নিয়ে ওরা ওই ধরনের একটা প্যাচ তুলতে পারে, সেই প্যাচটা তুলতে পারবে না জয় সাহেব যদি এই আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো শুনে তার বক্তব্যগুলোকে আর আপনার রিফ্রেম করেন, বা আমার থেকে যদি ওনাকে কেউ ভালো বোঝাতে পারে তার বক্তব্য শুনে যদি উনি রিফ্রেম করেন, আমার কোনো সমস্যা নেই। এখানে তো আমি তো সবচেয়ে আহাম্মক হিসাবে থাকতে চাই। আমি চাই শেখ হাসিনার উপদেষ্টারা, জয়ের উপদেষ্টারা আমার চেয়ে অনেক মেধাবী, জ্ঞানী, বুদ্ধিমান হবে, কিন্তু সেটা তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমরা দেখি তারা বারবার ভুল করে। এখন আপনার দ্বিতীয় যেটা আসি, কালকে আপনি আমাকে যে ভিডিওটা পাঠালেন ইলেকশন সম্পর্কে, দেখেন ইলেকশন সম্পর্কে জয় যেটা বলেছেন ঠিক আছে, এটার সাথে এটা উনি ভালো বলেছেন, কিন্তু যে জিনিসটা ইলেকশনের ব্যাপারে দেখতে হবে, এখানে একটা মজার বিষয় হয়ে গেছে। আমি ওই জিনিসটা একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতো না এরা যে যেগুলো বেশি শেয়ানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে যারা গালিগালাজ করে, বেশি শেয়ানাগুলো শুধু বারবার ইলেকশনের কথা নিয়ে আসে, হ্যাঁ যে উনি ইলেকশন করে 2বার 4বার এটা বলে না। দেখেন একটা জিনিস কি, আমি এখনো বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই ইলেকশন গুলো করেছেন এগুলো ঠিক ছিল, কিন্তু এগুলোকে বাণীবদ্ধ করার লোক ওনার ছিল না। আমি বাণীবদ্ধটা করে দিয়েছি, এখন আজকে আর আমার আসলে ধৈর্য নাই, একই কথা বারবার বলি, কেউ শেখে না।
বাণীবদ্ধ করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ন্যারেটিভ, যেটা এই পাবলিক ডোমেনে সবচেয়ে বেশিবার বলেছে আপনার এই পিনাকি। হ্যাঁ, পিনাকিদের থেকেও আমাদের শিখতে হবে, সে কিন্তু ন্যারেটিভের কথাটা বলে। আওয়ামী লীগের কোনো ন্যারেটিভ, তাদের পক্ষে ইতিহাস, তাদের পক্ষে চেতনা, তাদের ব্যাপারগুলো সত্য, কিন্তু তাদের মুখে বাণী নাই। এটা হচ্ছে তার মানে কি, ওই যে কর্ডেলিয়া পাশে নাই, আছে শুধু গন্ড্রিল আর রেগান। আচ্ছা, ওই জায়গাটা যে দেখেন, ওই খাদে কিন্তু এখন ইউনূস পড়েছে, যেই অপবাদটা শেখ হাসিনাকে দিত, হ্যাঁ, সেই খাদে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ যেইভাবে তারা শেখ হাসিনার ইলেকশনকে বাতিল করে দিচ্ছে, এখন ইউনূসকে সেই রকম একটা ইলেকশন করে যেতে হবে। এখন যদি ইউনূস সেই রকম ইলেকশন করে যায়, জামাত যদি বাংলাদেশের 10% মানুষের বা 20% মানুষের সাপোর্ট নিয়ে এই শেখ হাসিনার ইলেকশন গুলোকে ভিলিফাই করে ফেলতে পারে, আমরা বাংলাদেশে আজকে 60-70% মানুষ ইউনূসের এই ইলেকশনকে আমরা 2 দিনেই উড়িয়ে দিতে পারবো। কারণ এই ইউনূসের এই ইলেকশনের পিকচারে কিন্তু আওয়ামী লীগ নাই। জয় যেটা বলেছেন সেটা সত্য, কিন্তু আসলে আওয়ামী লীগকে যদি সুযোগ দেয়ও, এটা তো ওই মানে এমন কায়দায় সুযোগ দিবে ইলেকশনটাতে যেন জামাত বা বিএনপি বিজয়ী হয়, সে কথাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের ওইভাবে খেয়াল রাখতে হবে, এবং ওই ফাঁদে ইউনূস পড়েছে, ওই ফাঁদে এখন বিএনপি পড়েছে। অর্থাৎ আজকে আওয়ামী লীগের ওই জায়গাটা একটা লাভের ইস্যু আছে, যে একটা ইনক্লুসিভ ইলেকশন যদি এরা না করতে পারে, তাহলে ওই একই খাদে পড়বে, একই জায়গায় পড়বে, একইভাবে পরাজিত হতে হবে। আর আমরা যদি আপনার গনরেল আর রেগানকে যদি শেখ হাসিনা তাদের কাছ থেকে একেবারে লাথি মেরে বের করে দিতে পারেন, কর্ডেলিয়াদেরকে যদি তাদের উপদেষ্টা হিসাবে নিয়োগ করতে পারেন, আমাকে পার্সোনালি উপদেষ্টা নিয়োগ করার দরকার নাই, আমার সেই সময়ও নাই, হ্যাঁ, ফুল টাইম খাটার। আমার কথাগুলো যদি শুনে তাদের যদি মনে হয় যে না, এর মধ্যে এই পথে যাওয়া যেতে পারে, কারণ আমরা তো চিরজীবন রেগানকে আর গন্ড্রিলকে ভালোবেসে গেলাম, তাতে আমরা অপমানিত হলাম, কেউ জীবন দিলাম, এবার আমরা একটু কর্ডেলিয়ার কথাগুলো শুনে দেখি, তাহলে শুনতে পারেন। আমার ওইখানে আওয়ামী লীগের পদ পাওয়ার, চাকরি করার কোনো ধরনের মানে আমার সময় নাই। আমি মূলত একজন সাহিত্যিক, আমার কাজ হলো লেখা। এখন বলছি কেন জানেন, আমি যে কথাগুলো শুনতে চাই সেগুলাই বলি। আওয়ামী লীগের হয়তো 14 বছরে আমি যে কথাগুলো বলছি কেউ তো গুছিয়ে মাঠে বলে নাই, যেখানে আমি নিজেকে কখনোই বক্তা মনে করি না। আমি মনে করি যে বাটপাররা গুছিয়ে কথা বলতে পারে, তারপরেও তো কথা চিন্তাগুলোতে প্রকাশ করতে হবে। আওয়ামী লীগের একটা লোক তো পারে না। আপনার এই ওবায়দুল কাদের যদি কথা বলে না, আওয়ামী লীগের প্রতিদিন সাপোর্ট কমে যাবে। এত বদনাম তার থাকার পরেও ওবায়দুল কাদেরকে এখনই তার পরিষ্কার করা উচিত। আমি মনে করি তার আওয়ামী লীগের যে পতন হলো 5 তারিখ, সেটার পুরো দায়িত্ব তার নেওয়া উচিত। অথবা তার এই জিনিসটা আজও তার কর্মীদের প্রতিটা কর্মী তাকে থুতু দেয়, তার 2টা জিনিসের কথা চিন্তা করে। তার একটা ঘুড়ি রোগ ছিল, একটা লিঙ্গ রোগ ছিল। এই রোগ কি আসলেই ওবায়দুল কাদেরের ছিল, নাকি এটা তাকে মেলাইন করার জন্য বলে, এটা কিন্তু আমি জানি না। ওবায়দুল কাদেরকে আমি চিনিও না। আমি যা দেখি এখন একটা হাম্মক আসে কেঁপে কেঁপে টেলিভিশনের সামনে, আমি এটাই জানি। ওবায়দুল কাদেরকে অনেক জ্ঞানী লোক বলে। জ্ঞানী লোকরা কখনো জ্ঞানী লোকের লিঙ্গ রোগ থাকতেও পারে, জ্ঞানী লোক কখনোই মানুষকে বুঝতে দিবে না যে তার লিঙ্গ রোগ আছে। সারা বাংলাদেশ কিভাবে জানে আওয়ামী লীগের প্রতিটা কর্মী কেন ছিছি করে? তাহলে ওবায়দুল কাদেরের বলা উচিত যে তোমরা আমাকে অন্যায্যভাবে আমাকে লিঙ্গ রোগ আর ঘড়ি রোগ আমার উপর আরোপ করেছো, এটা আমার ছিল না, বলুক। মানে তাকে তো তার যে আসলে কোনোই মর্যাদা নাই তার কর্মীদের কাছে, সেটা তাকে প্রকাশ করতে হবে না, প্রকাশও করবে না। এগুলো এতে হয় কি, আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটা শেষ ভরসা। এত বড় একটা দলের সাধারণ সম্পাদক যদি এই বদনাম নিয়ে চলে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এই ওবায়দুল কাদের, হ্যাঁ হতে পারে ওবায়দুল কাদের ওনার একেবারে গন্ড্রিলের চেয়েও বড় গন্ড্রিল, রেগানের চেয়েও বড় রেগান, কিন্তু শুধু এই যে ওবায়দুল কাদেরের যে এই ভাবমূর্তি, এর জন্য ওকে লাথি মেরে একেবারে প্রথম 6 মাসে সাধারণ সম্পাদক হওয়ার পর শেখ হাসিনা ফেলে দেওয়া উচিত ছিল। উনি ফেলেননি, উনি গন্ড্রিল নিয়ে থাকবেন, রেগান নিয়ে থাকবেন, এখন অপমানটা তো উনি বহন করছেন। আমার বুক ফেটে গেছে ওনার অপমান দেখে, কিন্তু ওবায়দুল কাদের তো ও মনে হয় যে আরো তাগড়া হয়েছে। আমি অসুস্থ হয়ে গেছি, আমার হার্ট ডিজিজ হয়ে গেছে, আর শেখ হাসিনার পতনের পর এখন ওবায়দুল কাদেরকে দেখে মনে হয় ওর হার্ট ডিজিজ ভালো হয়ে গেছে। তো এটা বুঝতে হবে। দেখেন, কখনো আপনার এই কর্ডেলিয়ারা কখনোই তোষামোদি করবে না, আমি কখনো তোষামোদি করবো না। আমি যদি তোষামোদ করি আমি তো গন্ড্রিলই হয়ে গেলাম।
সুতরাং ওই জায়গাটা যেতে হবে, এবং ওবায়দুল কাদেরের মতো যারা আজকে আওয়ামী লীগের ধ্বংস মানে কি বাংলাদেশের ধ্বংস। আজকে যে ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করে দিল, এটা তো আওয়ামী লীগ ক্ষেত্রটা ছেড়ে দিল বলেই তো হলো, জঙ্গিদের হাতে পরাজিত হলো বলেই তো হলো। আর এটাকে উদ্ধার করতে হলে যেই স্পিরিট দরকার সেই স্পিরিট তো ওবায়দুল কাদেরের মধ্যে নাই। সে তো এখনো মানে কথাই তো বলে না, 10টা কথা গিলে বলে। 10টা কথা যখন গিলে বলে, বুঝেন, তার মধ্যে ট্রান্সপারেন্সি নেই, সাহস নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, সুতরাং এই ধরনের লোক দিয়ে শেখ হাসিনা জয়, ওনারা সফল হবেন না, সোজা কথা হবেন না। প্রথম কথা হইলো যে কর্ডেলিয়াদের নিয়ে আসেন, শেখ হাসিনার প্রতি উপদেশ বিনা পয়সার উপদেশ, জয়ের প্রতি বিনা পয়সার উপদেশ। কর্ডেলিয়াদের অনেক কর্ডেলিয়া আছে, আমি না, আপনাদের তৃণমূলের কর্মীগুলোর কথা শুনেন, ওরা প্রত্যেকে এক একটা কর্ডেলিয়া। তাদের কথা শুনলে এই যে সজীব ওয়াজেদ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ দিয়ে একটা প্যাচ ধরার একটা সুযোগ পাইলো, কিন্তু কর্ডেলিয়াদের কথা শুনে ইন্টারভিউটা ফ্রেম করলে ওই সুযোগটা তৈরি হতো না। গোলাম মুর্তজার মতো একটা পিয়ন যদি এই প্যাচ ধরতে পারে, সেই ব্যর্থতাটা তো এখন জয়কে লজ্জা পেতে হবে। সে কেন আমরা দিব? প্রথম কথা হলো, হ্যাঁ, তারপরেও আপনার প্যাচ ধরবে, তারপরেও আপনার তারা ওগুলোকে বিকৃত করবে, কিন্তু আমার কথাটা এমন হবে যে যখন এটা আরেকজন বলবে যে বিকৃত করেছে সে যেন লজ্জা। আপনার প্রশ্ন থাকলে শেষ, আমি না হলে এখানে শেষ করব। না, চমৎকার, আপনি খুবই সুন্দরভাবে সমস্ত কিছু ব্যাখ্যা করেছেন। আমার মনে হয় না আমার আর প্রশ্ন করবার মতন কিছু আছে। আর আপনার আর একটি লাইভেও ঢুকতে হবে, নতুবা একটু ইচ্ছা ছিল আর একটু কন্টিনিউ করি আলোচনা। আজকে বেশ মানে এখানে আমি অনেকের মন্তব্য দেখছি, বোধহয় আমরা মোটামুটি অনেকটা তুলে ধরতে পেরেছি আমরা আমাদের বার্তাটা আসলে যেটা ছিল। আপনার কথাই যেন আসলে সত্য হয়, বাংলাদেশ আওয়ামী লীগে যেন আসলে এই রিগেন এবং রিগান এটা মুক্ত হয়, কর্ডেলিয়া যেন আসলে যারা টকশো করছেন আজকে, আপনারা অনেক ধরনের রিস্ক নিয়ে, এবং আজকে যারা আপনারা শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, জয়ের পক্ষে নেমে এসেছেন, এই তিনটা এই কিং লিয়ারের যে গল্পটা আমি বললাম, এইটা আপনারা বারবার প্রচার করেন, কারণ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পতনের মূল কারণই হলো কিং লিয়ার থেকে শিক্ষা না নেওয়া।